এই ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে একটি টেবিল তৈরি করতে হয়। টেবিলে কি কি ডিজাইন অ্যাড করা যায় এবং টেবিলের বিভিন্ন অপশন সম্পর্কে জানব। শুরুতে আমরা নতুন ডকুমেন্ট নিলাম। তারপর ইনসার্ট বারের টেবিল সেকশনের টেবিল অপশনে ক্লিক করব। ক্লিক করার পর কিছু ছোট ছোট ঘর এবং কিছু অপশন দেখতে পাব। পাশাপাশি ঘরগুলো হচ্ছে কলাম আর লম্বাগুলো হচ্ছে রো। ঘরগুলো ম্যানুয়ালভাবে রো কলাম দেওয়া আছে। চাইলে ইনসার্ট টেবিলের মাধ্যমেও টেবিল অ্যাড করতে পার। এখন আমরা কলাম এবং দুইটা রো নিলাম। আমরা চাইলে কাস্টমাইজ করেও টেবিল নিতে পারব। তার জন্য রো কলাম সিলেক্ট করে ব্যাক স্পেস ক্লিক করে ডিলিট করব। এখন ইনসার্ট বারের টেবিল অপশনে ইনসার্ট টেবিলে ক্লিক করব এবং কাস্টমাইজ ভাবে কলাম ও রো নিব। এখানে আমরা 5 কলাম ও 3 রো নিলাম এবং কলাম সাইজ কি হবে তা পরিবর্তন করতে পারব। তারপর ওকেতে ক্লিক করলাম। আমরা দেখতে পাচ্ছি কাস্টমাইজ ভাবে দেওয়া টেবিল ডকুমেন্টে চলে এসেছে। টেবিল আসার পর আমাদেরকে ইনসার্ট বার থেকে ডিজাইন বারে অটোভাবে নিয়ে যাওয়া হয়েছে। এখন আমরা ডিজাইন বারের বিভিন্ন অপশন সম্পর্কে জানব। মোট 3টি অপশন রয়েছে: টেবিল স্টাইল অপশনস, টেবিল স্টাইল এবং ড্র বর্ডার্স। টেবিল স্টাইল অপশন মূলত টেবিল থিম। যদি এই থিমগুলোর উপর মাউস রাখি তাহলে টেবিলগুলোর ডিজাইন পরিবর্তন হতে দেখতে পাব। এখন আমাদের কলাম আছে 5টি এবং রো আছে 3টি। এই থিম অপশনগুলোর টেবিল স্টাইল অপশনে অ্যাড করা হয়েছে। এখানে হেডার আছে। যদি হেডার আনসিলেক্ট করে দেই তাহলে থিম ক্লিক করলে টেবিলের হেডারগুলো শো করছে আর মাঝখানে খালি দেখাচ্ছে। এখন যদি হেডার সিলেক্ট করি তাহলে থিম ক্লিক করলে টেবিলের হেডারগুলো শো করছে, সাথে মাঝখানে রো দেখাচ্ছে। টোটাল রো সিলেক্ট করে দিলে কয়টা রো আছে তা দেখাবে। এখানে মোট 4টি রো দেখাচ্ছে আর টোটাল আনসিলেক্ট করে দিলে 3টি রো দেখাচ্ছে। আমরা টোটাল রো সিলেক্ট করে রাখব। এখন কলাম সম্পর্কে জানব। তার জন্য কলামের থিম সিলেক্ট করতে হবে। আমরা একটি থিম সিলেক্ট করলাম এবং টেবিলে 5টি কলাম দেখাচ্ছে। নর্মালভাবে কোনো কলাম ব্যান্ডেড দেখাচ্ছে না। যদি ব্যান্ডেড কলামস সিলেক্ট করি, আবার যদি ব্যান্ডেড কলামস আনসিলেক্ট করি তাহলে কলামে ব্যান্ডেড দেখাচ্ছে না। এখানে টেবিলে স্টাইল পরিবর্তন করে নরমাল করে নিলাম। এখন শেডিং সম্পর্কে জানব। এর আগে আমরা হোমবারের প্যারাগ্রাফ সেকশনে শেডিং সম্পর্কে আলোচনা করেছি। শেডিং মূলত সম্পূর্ণ ঘর কালার করার জন্য ব্যবহার করা হয়। ডিজাইন বারের শেডিং থেকে কালার সিলেক্ট করলে টেবিলে যে ঘরে মাউস পয়েন্ট থাকবে তা কালার হয়ে যাবে। মাউস পয়েন্টের জন্য অন্য ঘরে নিয়ে শেডিং থেকে কালার সিলেক্ট করলে তা কালার হয়ে যাবে এবং কালার ইচ্ছা অনুযায়ী দেওয়া যাবে। এই হলো শেডিং এর কাজ। এখন বর্ডার সম্পর্কে জানব। টেবিল মূলত কয়েকটি বর্ডারের সমষ্টি। সাধারণত টেবিলের বর্ডার বসানো বা ডিলিট করার জন্য এটি ব্যবহার করা হয়। এখন যদি রাইট সাইড বর্ডার তুলে ফেলতে চাই তাহলে রাইট সাইড বর্ডারে ক্লিক করব। যদি উপরের বর্ডার তুলে ফেলতে চাই তাহলে টপ বর্ডারে ক্লিক করব। মূলত মাউস পয়েন্ট যেখানে থাকবে সেখানে নো বর্ডার ক্লিক করলে কোনো বর্ডার থাকবে না।
এখন আমরা বর্ডার অ্যাড করব, তার জন্য অল বর্ডার ক্লিক করলাম। এখন আমরা দেখব টেবিল বর্ডারের লাইন কত ক্রেডিটে থাকবে। আমরা একটি লাইন সিলেক্ট করলাম এবং যেখানে ক্রেডিট অপশন ব্যবহার করতে চাই তার উপরে পেইন টুলস দিয়ে ক্লিক করলে বর্ডারের লাইন বসে যাবে। কত ক্রেডিট মোটা লাইন চাই তা সিলেক্ট করতে পারবো। চাইলে লাইনের সাইজ চিকন করে নিতে পারবো। চিকন সাইজ ক্লিক করে যদি টেবিলের লাইন ক্লিক করি তাহলে দেখতে পাবো আগের লাইনের চেয়ে বর্তমান লাইন চিকন। এই হলো সাইজ ও বর্ডার। এখন বর্ডার নর্মাল নিলাম ও সাইজ 1.5 নিয়ে বর্ডার লাইনে ক্লিক করলে দেখতে পাবো বর্তমান বর্ডার লাইন একটু মোটা আছে। ড্র টেবিল সম্পর্কে জানবো এবার। ডিজাইন বার থেকে ড্র টেবিল সিলেক্ট করে ডকুমেন্ট লাইন দিলে নতুন টেবিল তৈরি হয়ে যাবে, আবার পাশাপাশি লাইন দিলে আরেকটা টেবিল তৈরি হয়ে যাবে। টেবিলের মাঝখানে দাগ দিলে আলাদা টেবিল অ্যাড হয়ে যাবে। যেখানেই লাইন দেওয়া হোক না কেন সেখানেই টেবিল তৈরি হয়ে যাবে। মূলত নতুন টেবিল তৈরি করার জন্য ড্র টেবিল অপশনটি ব্যবহার করা হয়। এখন ইরেজার সম্পর্কে জানব। এর কাজ মূলত যে কোনো টেবিলের লাইন ডিলিট করা। যেমন এই লাইনটা আমরা ডিলিট করতে চাই, তাহলে ইরেজার পয়েন্ট দিয়ে এখানে ক্লিক করার পর লাইন মুছে গেল। যেখানেই ক্লিক করা হবে সেখান থেকে লাইন মুছে যাবে। মূলত টেবিলের লাইন ডিলিট করার জন্য এই অপশন ব্যবহার করা হয়। এখন আমরা সম্পূর্ণ টেবিল ডিলিট করে দিলাম ব্যাক স্পেস দিয়ে। এখন টেবিলের বাকি অপশনগুলো নিয়ে আলোচনা করব। ইনসার্ট বারের টেবিল সেকশনের এক্সেল স্প্রেডশিট অপশনে ক্লিক করলে আমরা দেখতে পাবো এক্সেল শিট অনুসারে টেবিল তৈরি হয়ে যাবে। এই অপশনের মাধ্যমে এক্সেলের কাজ আমরা ওয়ার্ডে করতে পারবো। চাইলে আরও কিছু লিখতেও পারবো। এখন আমরা এই টেবিল সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। এখন কুইক টেবিলস সম্পর্কে জানব। ইনসার্ট বারের টেবিল সেকশনের কুইক টেবিলস ক্লিক করলে আমরা কিছু টেমপ্লেট পাবো। এখন আমরা ক্যালেন্ডারের ডিজাইনটি সিলেক্ট করলাম। যদি এই ঘরে রেখে বর্ডারে ক্লিক করি তাহলে বর্ডার লাইন তৈরি হয়ে যাবে। যেখানে রেখে বর্ডারে ক্লিক করব সেখানেই বর্ডার লাইন তৈরি হয়ে যাবে। এখানে হেডার অ্যান্ড ফুটার রিমুভ করা হয়েছে, যার কারণে হেডার অ্যান্ড ফুটার দেখা যাচ্ছে না। এখন যদি বর্ডার থেকে টপ বর্ডারে ক্লিক করি তাহলে হেডার লাইন হয়ে যাবে। যদি লেফট বর্ডার ক্লিক করি তাহলে লেফট সাইডে লাইন চলে আসবে। এটি টেবিলের একটি অংশ যেখানে কাস্টমাইজ টেমপ্লেট করা হয়েছে। চাইলে ক্যালেন্ডারের এই থিমগুলো ব্যবহার করে ডিজাইন করা যাবে। থিম নেওয়ার সাথে সাথে টেবিলও পরিবর্তন হবে। যেমন এই থিম সিলেক্ট করার পর টেবিলে অটোভাবে শেপ নিয়ে নিয়েছে। ইচ্ছা অনুসারে শেপের কালার পরিবর্তন করতে পারবো। আবার তারিখের ঘরে নির্দিষ্ট শেডিং কালার করে নিতে পারবো। এই ছিল টেবিল সম্পর্কে আলোচনা। এখন শিখব কিভাবে ট্যাব স্টপস ব্যবহার করতে হয় এবং কিভাবে ওয়ার্ড স্টাইলস করা যায়।
শুরুতে ট্যাব স্টপস নিয়ে আলোচনা করব। এটি সাধারণত ডকুমেন্টের মধ্যে, যেমন একটি ওয়ার্ড লিখলাম। এখন কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করলাম, দেখতে পাচ্ছি কিছু স্পেস নিয়েছে। আবার একটি ওয়ার্ড লিখলাম, ট্যাব বাটনে প্রেস করলাম, আবার কিছু স্পেস নিয়েছে। পুনরায় ওয়ার্ড লিখলাম, ট্যাব বাটনে প্রেস করলাম, আবার কিছু স্পেস নিয়েছে। আবার একটি ওয়ার্ড লিখলাম। এভাবে আমি যতগুলো ট্যাব নিচ্ছি ততগুলো স্পেস নিয়েছে। এখন কিবোর্ডের স্পেস দিলাম এবং ওয়ার্ড লিখলাম। এখানে দেখছি কিবোর্ডে স্পেস জায়গা কম এবং ট্যাবের জায়গার পরিমাণ বেশি। মূলত ট্যাবের কাজ হলো একসাথে 5টি স্পেস দেওয়া, আর কিবোর্ডের স্পেস বাটনের কাজ হচ্ছে একটি স্পেস দেওয়া। এখন একটি ওয়ার্ড রেখে বাকিগুলো ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। ট্যাবের কাজটি আমরা উপরে রোলার থেকে দেখতে পাবো। যদি একটি ট্যাব দেওয়া হয় তাহলে এই রোলার পর্যন্ত যাবে। 2টি ট্যাব দিলেও এই রোলার পর্যন্ত যাবে। 3টি দিলেও একই পর্যন্ত যাবে। এখন আমরা চাই একটা ট্যাব দিলে এই রোলারের এই অংশে চলে আসবে। সেই জন্য আমাদের কিছু অপশন ব্যবহার করতে হবে। যেমন সেন্টার ট্যাব, রাইট ট্যাব, ডেসিমাল ট্যাব, বার ট্যাব, লাইন ফার্স্ট ইন্ডেন্ট, হ্যাঙ্গিং ইন্ডেন্ট অ্যান্ড লেফট ট্যাব। আমরা লেফট ট্যাব ব্যবহার করব যাতে ট্যাব দিলে এই রোলারের অংশে চলে আসে। প্রত্যেকটা ট্যাবের কি কি কাজ তা পর্যায়ক্রমে পরিচয় করিয়ে দিব। লেফট ট্যাব সিলেক্ট করে রোলারের এই অংশে ক্লিক করব। তাহলে লেফট ট্যাব আইকন এখানে চলে আসবে। এখন কিবোর্ড থেকে ট্যাব ক্লিক করি, তাহলে রোলারের এই অংশে চলে আসবে। আমরা ইচ্ছা অনুযায়ী হ্যালো শব্দটি লিখলাম। লেফট ট্যাব ব্যবহার করে ট্যাব ক্লিক করে রোলারের এই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত নিয়ে যেতে পারব। আমরা চাইলে একটা ডকুমেন্টে 3 থেকে 4টি ট্যাব নিতে পারি। তার জন্য রোলারের বিভিন্ন অংশে ক্লিক করে লেফট ট্যাব আইকন বসালেই হবে। এখন আমরা ট্যাব ক্লিক করলে রোলারের সিলেক্ট করা অংশে গেল। এখানে হ্যালো লিখলাম, আবার ট্যাব ক্লিক করে হ্যালো লিখলাম, পুনরায় ট্যাব ক্লিক করে হ্যালো লিখলাম। লেফট ট্যাব সিলেক্ট করা অবস্থায় লেখা ডান পাশে চলে যাবে। এখন এন্টার দিয়ে নিচে নেমে কিছু না লিখে ট্যাব ক্লিক করলে রোলারের সিলেক্ট করা অংশে চলে যাবে। আমরা যদি শুধু ব্যাক স্পেস ব্যবহার করি তাহলে ওই লেখার কাছে আসার জন্য 15 থেকে 20টি স্পেস দিতে হবে। তো আমরা ব্যাক স্পেস ব্যবহার না করে ট্যাব সেটআপ করে ব্যবহার করব। এই হলো লেফট ট্যাবের কাজ। ডকুমেন্ট থেকে লেখাগুলো ড্র্যাগ করে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে নিলাম। এখন আমরা সেন্টার ট্যাব ব্যবহার করব। প্রথমে আমাদের লেফট ট্যাব আইকন ডিলিট করে নিতে হবে, কারণ যখন আমরা ট্যাব দিব তখন আগে লেফট ট্যাব আইকন কাজ করবে, তারপর সেন্টার ট্যাব আইকন কাজ করবে। লেফট ট্যাব ডিলিট করার জন্য লেফট ট্যাব আইকন মাউসের মাধ্যমে নিচে নামিয়ে দিলে ডিলিট হয়ে যাবে। এভাবে সবগুলো ডিলিট করে দিতে হবে। এখন আমরা সেন্টার ট্যাবের কাজ দেখব। রোলারের যে যে অংশে সেন্টার ট্যাব বসাতে চাই সে অংশে মাউস নিয়ে ক্লিক করলে সেন্টার ট্যাব আইকন সেটআপ হয়ে যাবে। ট্যাব ক্লিক করার পর সেন্টারে চলে আসছে। ডকুমেন্ট টেক্সট লিখলাম এবং দেখা যাবে লেখাটি সেন্টার থেকে শুরু হয়েছে, সাথে সাথে সেন্টারে অবস্থান করছে। সেন্টার আইকন মাউসের মাধ্যমে নিচে নামিয়ে দিলে এই অপশন ডিলিট হয়ে যাবে। এখন দেখব রাইট ট্যাবের কাজ। রোলারের যেখানে রাইট ট্যাব বসাতে চাই সেখানে মাউস দিয়ে ক্লিক করলে রাইট ট্যাব আইকন সেটআপ হয়ে যাবে। ট্যাব ক্লিক করে ডকুমেন্ট লিখলাম।
রাইট ট্যাব সিলেক্ট করা অবস্থায় লেখা বাম পাশে চলে যাবে। এই হলো রাইট ট্যাবের কাজ। এখন যদি রাইট ট্যাব ডিলিট করে দিই তাহলে আমাদের ডকুমেন্টের লেখাটি সামনে আসবে একটা ট্যাব স্পেসের জায়গা নিয়ে। এখন আলোচনা করব বার ট্যাব নিয়ে। বার ট্যাব মূলত রোলারের যেখানে সিলেক্ট করা হবে সে অনুসারে ডকুমেন্টে একটা দাগ তৈরি হবে। দাগ সাধারণত কাজ করবে লাইন ঠিক রাখার জন্য। যেমন ট্যাব দিয়ে দিয়ে দাগের এখানে আসলাম এবং হ্যালো লিখলাম। এখন এন্টার দিয়ে নিচে আসার পর দেখব ওই দাগের নিচ বরাবর আরেকটি দাগ নিচ থেকে তৈরি হয়েছে। ট্যাব দিয়ে দাগের সামনে আবার হ্যালো লিখলাম। এটি মূলত যে ডকুমেন্টে লেখা হয় তার লেফট মার্জিন সমান বোঝাতে ব্যবহার করা হয়। এটি সিলেক্ট করে ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দিলাম এবং বার ট্যাব আইকন মাউসের মাধ্যমে ড্র্যাগ করে নিচে নামিয়ে ডিলিট করলাম। এরপর আমরা ফার্স্ট লাইন ইনডেন্ট নিয়ে আলোচনা করব। এটি রোলারের যেখানে ক্লিক করব সেখান থেকে ডকুমেন্টের লেখা শুরু হবে। এখন আনডু আইকনে ক্লিক করে ওয়ার্ড লেখাটি আগের স্থানে নিয়ে আসব। হ্যাঙ্গিং ইনডেন্ট অপশনে মূলত রোলারের সংখ্যা মার্জিন করার জন্য ব্যবহার করা হয়। যে মার্জিন আমরা দেখতে পাচ্ছি তা হ্যাঙ্গিং ইনডেন্ট দ্বারা করা হয়। তাছাড়া হোমবারের প্যারাগ্রাফ সেকশনে কিছু অপশন আছে তা দেখব, বা আমরা যদি এই আইকনে ডাবল ক্লিক করি তাহলে টেবিল অপশনটি আসবে। তো আমরা এখান থেকে ক্লিক করে ট্যাব অপশনে যাব, তাহলে এই একই অপশন দেখাবে যেটি আমরা ডাবল ক্লিক করে এনেছি। এখানে কিছু অপশন আছে। ট্যাব স্টপ পজিশন 3.5 এ ক্লিক করে রেখেছি। ডিফল্ট ট্যাব স্টপস আছে 0.5। অ্যালাইনমেন্ট হিসাবে লেফট, সেন্টার, রাইট, ডেসিমেল অর বার নিতে পারবো। আমরা লেফট নিয়েছি। এখন আমরা লিডার নিতে পারি যা টেবিল অফ কন্টেন্টে দেখেছি। এখানে কিছু ডিফল্ট লিডার দেওয়া আছে। আমরা 3 নং সিলেক্ট করে ওকে ক্লিক করলাম। এখন যদি কিবোর্ডের মাধ্যমেও ট্যাব ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো অটোভাবে একটা লাইন তৈরি হয়ে গিয়েছে। মূলত আমরা যেই পর্যন্ত অপশন সিলেক্ট করে দিব সেই পর্যন্ত লাইন তৈরি হয়ে যাবে। এখন যদি এক লেখার পর ট্যাব ক্লিক করি তাহলে কোনো লাইন আমরা পাবো না, কারণ তার জন্য আমরা কোনো অপশন সিলেক্ট করিনি। প্রত্যেক লাইন তৈরির জন্য আলাদা আলাদাভাবে অপশন সিলেক্ট করে দিতে হবে। শুধুমাত্র যেই অংশ সিলেক্ট থাকবে সেই অংশ পর্যন্তই লাইন আসবে। যেমন 3 নং, 4 নং, 5 নং লাইন আসলো সিলেক্ট করে দেওয়ার রোলারের মধ্যে। এই হলো বিভিন্ন রকম ট্যাবের মধ্যে বিভিন্ন রকম অপশন। এখন সম্পূর্ণ ডকুমেন্ট সিলেক্ট করলাম এবং ব্যাকস্পেস দিয়ে ডিলিট করলাম। এখন আমরা দেখব কিভাবে ওয়ার্ড স্টাইলস চেঞ্জ করা হয়, কিভাবে নতুন কাস্টমাইজ ওয়ার্ড স্টাইল ডকুমেন্টে অ্যাড করা যায় এবং ওয়ার্ড স্টাইলস বিভিন্ন টুল সম্পর্কে জানব। শুরুতে আমরা একটি প্যারাগ্রাফ নিব। 2 প্যারা এবং 5 লাইন বিশিষ্ট র্যান্ডম প্যারাগ্রাফ নেওয়ার জন্য ইকুয়াল র্যান্ড ব্র্যাকেট অন 2 5 ব্র্যাকেট অফ লিখে এন্টার প্রেস করব এবং দেখতে পাবো একটি র্যান্ডম প্যারাগ্রাফ চলে এসেছে। স্টাইল মূলত হোমবারের স্টাইল সেকশনে আছে। এখানে বিভিন্ন স্টাইল থিম দেওয়া আছে এবং স্টাইল চেঞ্জ করার অপশনও আছে। এখন আমরা প্রথম প্যারায় মাউসের পয়েন্ট রেখে স্টাইল থিমে গিয়ে কার্সর ঘোরালে বিভিন্নভাবে প্যারার স্টাইল পরিবর্তন দেখতে পাবো। এখানে অনেক স্টাইল আছে, আমাদের যেটা পছন্দ সেটা সিলেক্ট করতে পারবো।
এই হলো স্টাইলের বিভিন্ন ধরনের থিম। এখান থেকে একটি থিম সিলেক্ট করলাম। স্টাইলের জন্য এখানে যা যা ব্যবহার করা হয়েছে তা হলো অ্যালাইন সেন্টার নেওয়া হয়েছে, ফন্ট সাইজ নেওয়া হয়েছে 14, ফন্ট কালার নেওয়া হয়েছে। এই স্টাইল তৈরি করার জন্য 3 থেকে 4টা টুলস ব্যবহার করা হয়েছে। এখন এই প্যারাটি সিলেক্ট করে ক্লিয়ার ফরম্যাট ক্লিক করব। প্যারাটি আগের মতো হয়ে এসেছে। এখন আমরা ম্যানুয়ালভাবে একটি স্টাইল তৈরি করব। প্রথমে প্যারাটি সিলেক্ট করব, তারপর ফন্ট কালার দিলাম, ফন্ট পরিবর্তন করলাম, ফন্ট সাইজ 14 দিলাম, প্যারার আন্ডারলাইন করলাম এবং অ্যালাইন সেন্টার করে নিলাম। এখন যদি তৈরি করা স্টাইলটি স্টাইল থিমে অ্যাড করতে চাই, তাহলে স্টাইল অপশনে সেভ সিলেকশন অ্যাজ এ নিউ কুইক স্টাইল ক্লিক করে নতুন একটা নাম নিউ লিখে মডিফাই অপশন থেকে কালার পরিবর্তন করতে পারবো ও বোল্ড করতে পারবো। এখানে আরও অনেক অপশন আছে। ফরম্যাট পরিবর্তন করে বর্ডার কেমন হবে তা আমরা ঠিক করতে পারবো। বর্ডারের অপশনে যদি বক্স সিলেক্ট করি তাহলে প্যারাগ্রাফের চারপাশে বর্ডার হয়ে যাবে। আবার যদি প্যারাগ্রাফের দুপাশে বর্ডার না রাখি তাহলে এইটা অফ করে দিলে দুপাশে বর্ডার থাকবে না। এবং বর্ডারের কালার কি হবে তা সিলেক্ট করে ওকে দিব। কালার অ্যাড হয়ে গিয়েছে, এখন আমরা ফরম্যাটটি ওকে দিব। আমাদের যে দ্বিতীয় প্যারাটি আছে তা সিলেক্ট করে কপি করি এবং নিচে এন্টার প্রেস করে প্যারাটি পেস্ট করি। তারপর আমরা দেখব যে স্টাইলটি তৈরি করেছি তা কাজ করছে কিনা। প্রথম প্যারাতে স্টাইলটি করা আছে। এখন দ্বিতীয় প্যারাটি সিলেক্ট করলাম এবং নতুন স্টাইলে ক্লিক করার পর প্রথম প্যারাটি ডিজাইন অনুসারে হয়ে গিয়েছে। তৃতীয় প্যারাতেও স্টাইলটি বসালাম। এখানে স্পেস থাকায় উপরে একটা বর্ডার দেখাচ্ছে। প্যারাগ্রাফটির স্টাইল হয়ে গেল। এখন এই স্টাইল ক্লিক করলে আমরা দেখতে পাবো প্যারাগ্রাফের স্টাইল পরিবর্তন হয়ে যাবে এবং বর্ডার চলে আসবে। এইটা হলো কাস্টমাইজ একটা স্টাইল করার মেথড। আমরা এখন স্টাইল পরিবর্তন করব কোনো নতুন ডকুমেন্টের জন্য কি রকম হবে। স্টাইল সেট অপশনে বিভিন্ন সেট আছে। পছন্দ অনুযায়ী যে কোনো স্টাইল ব্যবহার করতে পারব। তারপর ফন্ট কালার পরিবর্তন করতে পারবো। মাউস দিয়ে কালার সিলেক্ট করলে ফন্টের কালার পরিবর্তন হয়ে যাবে। এরপর বিভিন্ন ধরনের ফন্ট আছে তা ব্যবহার করা যাবে। প্যারা সিলেক্ট করে ফন্ট পরিবর্তন করা যাবে। এখন হচ্ছে প্যারাগ্রাফ স্পেসিং। এটি মূলত প্যারার মধ্যে কতটুকু স্পেস থাকবে তা সিলেক্ট করার জন্য ব্যবহার করা হয়।
আমরা পছন্দ অনুযায়ী যে কোনো অপশন ব্যবহার করতে পারবো। এখানে বিভিন্ন স্টাইল এডিট করার অপশন আছে এবং উপরের কালারে ক্লিক করে আমরা চাইলে ব্রুন স্টাইলে কি আছে সেটা দেখতে পারবো। এখান থেকে স্টাইল ডিসেবল করার পর তার কাজ করবে না। এবং স্টাইলে ক্লিক করে চাইলে রিমুভ করে দিতে পারবো। ডিলিট টাইটেলও করে দিতে পারবো। আদার্স একটা অপশন আছে যেখান থেকে কি করতে চাই তা সিলেক্ট করা যাবে। নিউ স্টাইলের জন্য এখানেও ক্লিক করতে পারি। সুতরাং আমরা স্টাইল অপশন থেকে ডকুমেন্টে নিউ স্টাইল অ্যাড করতে পারি, আবার এই আইকনে ক্লিক করেও ম্যানুয়ালি নিউ স্টাইল তৈরি করতে পারি। আশা করি এই ক্লাসে যে অপশনগুলো নিয়ে আলোচনা করেছি তা ব্যবহার করে আপনারা আপনাদের ডকুমেন্টের বিভিন্ন স্টাইলের টেবিল এবং ওয়ার্ড স্টাইল অ্যাড করে ডকুমেন্টটি আরও সুন্দর করে তুলতে পারবেন।